আমাদের হচ্ছে ইংলিশ প্রিপারেশনটা একটু ডিফারেন্টলি নিতে হয়। ধর একই জিনিস জাস্ট একটু এক্সেপশনগুলো বেশি করে প্র্যাকটিস করতে হয়। আর মূল ব্যাপারটাই হচ্ছে এক্সারসাইজ প্র্যাকটিস। ঠিক আছে, তোকে আমি কিছু ফর্মুলা দেখাই দিব যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, তার পাশাপাশি এক্সারসাইজগুলো প্র্যাকটিস। তার জন্য আমরা হচ্ছে প্রথম পার্টটাতে পার্টস অফ স্পিচ এটা রাখছি, সেকেন্ড ক্লাসে আমরা মেবি চেঞ্জিং সেন্টেন্সটা রাখবো, অ্যান্ড এরপর আস্তে আস্তে যাবো। তো এই পার্টস অফ স্পিচ থেকে কি মানে এখন আমি তোকে তোকে এসে কি নাউন কাকে বলে প্রোনাউন কাকে বলে এটা শিখাবো না, এটা মোটেও শিখাবো না, বিকজ এগুলো আমরা পারি, আমরা কিছু জিনিস পেরেই হচ্ছে এই পর্যন্ত আসছি। তাই নাউন বা প্রোনাউন এই পার্টগুলো থেকে যে জিনিসগুলো আমরা শিখবো ক্লাসটা থেকে সেটা হচ্ছে যে ভাইয়া লাইক আমার ওই কোয়েশ্চেনগুলো সলভ করতে কোন রুলসগুলো লাগবে, কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, আর ওই এক্সেপশন কেসগুলো কি কি। ঠিক আছে, এইটাই হচ্ছে এখানকার টেকনিক। তো আমি এখন সব পার্টস অফ স্পিচ পড়াবো না। সব পার্টস অফ স্পিচ বলতে লাইক ধর আমাদের ওই অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের জন্য কোনগুলো আসে, প্রথমত যে জিনিসটা আসে সেটা হচ্ছে লাইক ধর তোর সেন্টেন্সের এররগুলো ফাইন্ড আউট করতে বলো। 4টা সেন্টেন্স দিয়ে দিবে, ওই 4টার মধ্যে তোর যে এররটা আছে সেই এররটা বের করতে হবে, যে এখানে প্রবলেম কি, কোন নাউন, মানে দেখা যাবে যে নাউনের যে ফর্মুলা ওই ফর্মুলাটা একটু গড়বড় করে দিচ্ছে, তো ওইটা দিলেই ওই জিনিসটা মিস্টেক হয়ে যাবে। সেকেন্ডলি যেই টাইপের জিনিসগুলো আছে একদম কমন মিস্টেক, ধর প্রিপোজিশন, আমরা ডেইলি লাইফে প্রচুর পরিমাণে ভুল জিনিস ইউজ করি, অ্যান্ড ওই ভুলগুলোই তারা দেয় যে তুমি কি গ্রামারটা জেনে আসছো নাকি, তুমি কি গ্রামারটা ফলো করো কিনা, জাস্ট এই জিনিসগুলোই এখানকার বেসিক টপিক। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে যে আমরা যে ওই বিষয়গুলো একটু দেখব। প্রথমত দেখেন, ব্যাপারটা হচ্ছে নাউন, নাউন থেকে কি আমরা নাউন কাকে বলে জানি, নাউন দেখতে কেমন সেটা জানি, বাট অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা দেখব যে দেখা যাবে যে নাউন কোনটা ওইটা আইডেন্টিফাই করতে আমাদের প্রবলেম হচ্ছে। আমাকে বলে দিবে যে ধরো একটা ওয়ার্ড দিবে, সেই ওয়ার্ডে একটা আন্ডারলাইন করা থাকবে, সেখান থেকে বলবে এই ওয়ার্ডটা কি, এটা নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব। তো সেইখানে একদম কমন নাউনগুলো কখনোই দিবে না, একটু কনফিউজিং দিবে। তো সেজন্য আমরা প্রথমত যে রুলসটা আমরা বুলেট মার্কিং করছি সেটা হচ্ছে যেসব ওয়ার্ডের ক্ষেত্রে ইউজুয়ালি দেখবি মেন্ট যুক্ত যত ওয়ার্ড, এন্টারটেইনমেন্ট, এনকারেজমেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড নাউন। শোন যুক্ত অসংখ্য ওয়ার্ড আছে, TION SION, এই ওয়ার্ডগুলো অবশ্যই অবশ্যই নাউন হয়। তারপর হচ্ছে এই যে ইএন ENCENES, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো যখন থাকে তখন সেটা নাউন হয়। কিন্তু নাউনের আইডেন্টিফিকেশনটা কোথায় হয়, আমরা দেখব যখন কোনো আর্টিকেল আছে, সে আর্টিকেলের পরে পৃথিবীর যেই ওয়ার্ডটা থাকুক না কেন ভাইয়া, সেই ওয়ার্ডটা নাউনই হবে। তাই তোকে যদি একটা কঠিন শব্দ দিয়ে যায় যেটা তোর সাথে তুই পরিচিত না, কিন্তু তার আগে ওই 3টা আর্টিকেলের একটা আছে, তার মানে সেটা অবশ্যই নাউনই হবে। ঠিক আছে, তো এই বেসিক রুলসগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম রুলসটা হচ্ছে যে আর্টিকেলের পরে পৃথিবীর যে ওয়ার্ডই বসুক না কেন সেটা নাউন, এক। অ্যান্ড 5 নাম্বার যে বুলেট মার্কিংটা আছে সেটা দেখ, সেটা হচ্ছে আর্টিকেল প্লাস নাউন, এটা আমরা সেকেন্ড লাইন থেকে জানলাম। কিন্তু অনেক ক্ষেত্রে আর্টিকেল নাও থাকতে পারে, ঠিক আছে, এইভাবে আমরা নাও বুঝতে পারি। আমরা কোনটার দিকে জোর দিব, ফিফথ রুলটার প্রতি। সেটা হচ্ছে আমরা দেখব যে আর্টিকেলের পরে নাউন থাকবে এবং তারপরে যদি প্রিপোজিশন থাকে, অর্থাৎ প্রিপোজিশন এবং আর্টিকেলের মাঝের যে ওয়ার্ডটা সেটা অবশ্যই নাউন হয়। ঠিক আছে, এটা দেখলাম। এবং থার্ড রুলসটা দেখ, থার্ড রুলসটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন কোনগুলো এক্সাম্পল দিয়ে দিছে, সেটা হচ্ছে মাই, আওয়ার, হিজ, ইয়োর, দেয়ার। হ্যাঁ, এই টাইপের ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, পজিটিভ প্রোনাউনের পরের ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে, অর্থাৎ ইয়োর ড্যাশ, দেয়ার ড্যাশ, আওয়ার ড্যাশ, হিজ ড্যাশ, প্রত্যেকটাই নাউন হবে। হ্যাঁ, এবং লাস্ট যে রুলসটা সেটা হচ্ছে জিরান্ট। জিরান্ট কি, জিরান্ট হচ্ছে ভাইয়া ভার্ব প্লাস আইএনজি। যেমন হচ্ছে ওয়াকিং, সুইমিং, এই ওয়ার্ডগুলো যদি ওয়ার্ডের প্রথমে থাকে বা সেন্টেন্সের প্রথমে থাকে, অর্থাৎ ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এই টাইপের ওয়ার্ডগুলোতে প্রথম ওয়ার্ডটা জিরান্ট হলে সেই ওয়ার্ডটা হচ্ছে নাউন। ঠিক আছে, এবং ফোর্থ রুলসটা দেখতে হবে। ফোর্থ রুলসটা হচ্ছে সেন্টেন্সের পরে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, যেমন আমরা ভুলটা করি অনেক সময় যে মেনি, মাচ, এনি, নো, এই টাইপের জিনিসগুলোর পরে অনেক ক্ষেত্রে ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরি। হ্যাঁ, ওইটা অ্যাডজেক্টিভ না, আমরা মেনি, মাচ এইগুলোর পরে যেসব ওয়ার্ডটা আসবে সেটা অবশ্যই এবং অবশ্যই নাউন হবে। অলরাইট, আচ্ছা, এটা আমরা নাউনের আইডেন্টিফিকেশন পড়লাম।
এরপরে ভাইয়া নাউন থেকে না একদমই ক্লাসিফিকেশন শিখতে হবে, যে নাউন কোনগুলা কত প্রকার, এটা শিখতে হবে না। নাউন পার্ট থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। আমি এখানে যে 3টা ফর্মুলা দিছি সেই ফর্মুলাগুলো দেখবি, যেমন হচ্ছে আমি কাউন্টেবল নাউন কি জিনিস সেটা বলি নাই, আমার জাস্ট চিনতে হলে যে এক্সেপশনগুলো মনে রাখতে হবে সেগুলো দিছি। যেমন প্রথমত সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে এস বা ইএস বসে না, ঠিক আছে, বা নাউনের পরে হবে, নাউনের পরে হবে, এটা ঠিক করে দিব। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের শেষে এস বাই এস বসে না। হ্যাঁ বল, আমি রেকর্ড, হ্যাঁ চলতেছে, রেকর্ড চলতেছে। আচ্ছা, লাইক আনকাউন্টেবল নাউনের পরে এস বাই এস বসে না, লাইক এটা মানে কি, এটা মানে হচ্ছে মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে সেটার আগে এস বাই এস বসবে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এ এন দি যুক্ত কোনো ওয়ার্ড তুই দেখতে পাবি না। এখন এইটা যদি বলছি, এটা বলার পরে আমি কি বুঝতে পারছি, তার মানে কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসতে পারে, কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু এস বাই এস বসতে পারে, ঠিক আছে। এবং কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল দুটা ফর্মই হইতে পারে, তো আনকাউন্টেবল নাউন শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম হয়। আনকাউন্টেবল নাউন কোনগুলা? আনকাউন্টেবল নাউন হচ্ছে হ্যাপিনেস, ধর আমি বললাম হ্যাপিনেস, হ্যাঁ ওইটা একটা আনকাউন্টেবল নাউন। আমি বললাম যে অ্যাঙ্গার, এটা একটা আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস, যে কোনো ধরনের দর্শন, ফিলসফি, সেগুলো আনকাউন্টেবল নাউন, যেগুলো আমরা দেখতে পাই না ইউজুয়ালি। হ্যাঁ, ঠিক আছে। তো এই 3টা রুলস মনে রাখলে আমরা মোটামুটি জানতে পারবো যে আমরা ওই আনকাউন্টেবল নাউন কোনটা, কাউন্টেবল নাউন কোনটা। অ্যান্ড এটার পাশাপাশি আমাদের কোনো সেন্টেন্সে যদি দেখি যে আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম বসাইছে, আনকাউন্টেবল নাউনের শেষে এস দিছে, তাহলে সেখানে আমরা এররটা ধরতে পারবো এই রুলসগুলো মনে রেখে। এবার কিছু এক্সেপশন পড়বো। এক্সেপশনগুলো কি? এক্সেপশন হচ্ছে যে কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে, হ্যাঁ, যেটার শুধু সিঙ্গুলার ফর্মে হবে, ঠিক আছে। এটা মানে কি? যেমন ধর অ্যাডভাইস, মানি, অ্যাঙ্গার, হ্যাঁ, লাইটনিং, থান্ডার, এইগুলার কখনো প্লুরাল ফর্ম হয় না। এটা একদম মনে রাখবা। এই কথাগুলো কেন বলছি? কারণ কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাই যে আনকাউন্টেবল নাউনের শেষে এস বাই এস হয়, মানে প্লুরাল ফর্ম হয়। সেগুলা কোনগুলা? সেগুলো হচ্ছে অ্যাগ্রিমেন্ট, বিজনেস, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্লুরাল ফর্ম আমরা ইউজ করি, লাইক বিজনেস, হ্যাঁ, অ্যাগ্রিমেন্টস, ডিসিশনস, এইগুলো আমরা ইউজ করতে পারি। বাট এই যে উপরে যে কথাটা লিখছি যে কিছু শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম হয়, এটা বলা হয়েছে কারণ আমরা কিছু কমন মিস্টেক করি। যেমন আমরা ফার্নিচার ওয়ার্ডটা বলার সময় অনেক ক্ষেত্রে ফার্নিচার্স বসাই, ইকুইপমেন্টস বসাই, মিউজিকস বলি, হ্যাঁ, অ্যাডভাইজেস বলি, এগুলা কিন্তু কখনোই হবে না। আমরা অ্যাডভাইজেস কিন্তু একদম ইউজুয়ালি ইউজ করি, এটা একদম এরর। এবং এই এররগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কি কোনগুলো মনে রেখে, এই যে কিছু কিছু এক্সাম্পল দিয়ে দিছি, এক্সাম্পল যেগুলো মনে রাখলেই তুই মনে রাখতে পারবি। আর কিছু কিছু জায়গায় এস বাই এস বসে। আচ্ছা, এরপরে যে রুলসটা আমি দিছি সেটা হচ্ছে একটা কমন মিস্টেক, সেটা হচ্ছে মেনি এর পরে কখনো আনকাউন্টেবল নাউন বসে না। যেমন এক্সাম্পল কি দিছি, সেটা হচ্ছে উই হ্যাভ মেনি রাইস, হ্যাঁ, মেনি ওয়ার্ডটা এখানে হবে না। তো এই টাইপের জিনিসপত্র আমরা দেখবো। যেমন তুই যখন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাবি, দেখবি যে মেনি এর পরে অনেকগুলো আনকাউন্টেবল নাউন দিয়ে দিছে, অ্যান্ড প্রত্যেকটা ভুল, ঠিক আছে। তো নাউন পার্ট থেকে আমরা এই জিনিসগুলো যদি মনে রাখতে পারি, যেমন হচ্ছে এই যে মেনি এর পর আনকাউন্টেবল নাউন বসবে না, মেনির পরে যে আনকাউন্টেবল নাউন দেখলে এটা ভুল। তারপর হচ্ছে এই যে কিছু আমি এক্সাম্পলস দিয়ে দিচ্ছি, সেই এক্সাম্পলসগুলো যদি মনে রাখি, তাহলে সেই এক্সাম্পলসগুলো দিয়ে আমরা ওইগুলো সলভ করতে, যেমন ফার্নিচার্স হবে না, ইকুইপমেন্টস হবে না, মিউজিকস হবে না, মনে রাখবো। তৃতীয়ত যে রুলসটা দেখাইছি যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, যদি আর্টিকেল বসে সেটা ভুল। এবং তারপর উপরে দেখছি কি যে জিরান্ড থাকলে সেন্টেন্সের প্রথমে সেটা হচ্ছে নাউন, তারপরে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। এই রুলসগুলা নাউন থেকে মনে রাখবো। এইটা আমি কেন এইটুকু মনে রাখার কথা বলতেছি, কারণ যদি তুই কোনো গ্রামার বই ধরে মনে রাখতে চাস, দেখবি ওখানে লাইক একটা রুলসের আন্ডারে ওইখানে 4-5টা এক্সাম্পল দিচ্ছে, 4-5টা এক্সাম্পল অনেক কনফিউজিং, ঠিক আছে। তারপর দেখবি নাউনের আন্ডারে তো 10 থেকে 12টা রুলস মনে রাখতে হচ্ছে, এটা রাখবে না। কারণ আমরা যেহেতু এইচএসসি পাস করে আসছি, তাই আমরা নাউন চিনি, তাই আমাদের জন্য এই রুলসগুলো মনে রাখলেই হবে। আচ্ছা,
এরপরে ভাইয়া প্রোনাউন পার্টটা থেকে কি কি পড়বো? প্রোনাউন পার্টটা থেকে আমাদের বেশি কিছু পড়া লাগবে না, আমাদের ক্লাসিফিকেশনগুলো পড়া লাগবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কখনো বলবে না যে একটা প্রোনাউন দাগায়া যে এটা কি রিলেটিভ প্রোনাউন, নাকি এটা এমফ্যাটিক প্রোনাউন, নাকি এটা পজিটিভ প্রোনাউন, এগুলো আসবে না। এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোর একটা ওয়ার্ডে তোর ভুল ইউজিং দিয়ে দিবে, ভুল একটা প্রোনাউন ইউজ করবে, ওইটাকে তোর কারেক্ট করতে হবে। যেমন আমরা প্রোনাউনের প্রথম যে রুলসটা দিছি সেটা হচ্ছে, প্রোনাউনের প্রথম রুলসটা হচ্ছে যে প্রোনাউনে যার পরিবর্তে বসে, প্রোনাউনটা যার পরিবর্তে বসে বা যাকে সে ইন্ডিকেট করে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। তার মানে মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট কোনটা? ধর এই যে এক্সাম্পলটা, দীপু ইজ রেসপন্সিবল ফর হিজ ওয়ার্ক, এই ওয়ার্ডে এই সেন্টেন্সে দীপু হচ্ছে এই ওয়ার্ডের অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? এখন প্রোনাউনটা অ্যাকচুয়ালি তো আমরা জানি কি নাউনের আন্ডারে বসে, নাউনটা যেটা রিফার করে সেটার আন্ডারে বসে। অর্থাৎ এমন ওয়ার্ড যদি থাকে যে একটা ডাবল ওয়ার্ড আছে, যেমন হচ্ছে ডাবল নাউন আছে কোথায়, করিম অ্যান্ড দীপু আর রেসপন্সিবল ফর দেয়ার ওয়ার্ক, ঠিক আছে? তো এইখানে আমরা এই অ্যান্টিসিডেন্ট কোনটা? করিম অ্যান্ড দীপু, তার মানে এটা একটা প্লুরাল নাউন হবে, একটা প্লুরাল নাম্বার হবে। প্লুরাল নাম্বার যেহেতু হয়েছে তার মানে এখানে প্রোনাউনটা দেয়ার হবে, কোনো হিস হবে না। আর এখানে যদি একটা, যেহেতু একটা সিঙ্গুলার এখানে একটা সিঙ্গেল নাউন আছে, তাই সিঙ্গেল নাউন থাকার কারণে ওই নাউনটা যেটাকে ইন্ডিকেট করবে সেটা বসবে হিস, এটা মনে রাখতে হবে। লাইক অনেক এক্সাম্পল পাবো যেখানে 4-5টা আমাদেরকে নাউন দিয়ে দিবে, নাউন দেওয়ার পরে ওইখানে হিস বসাই দিবে, অন্য কিছু বসাই দিবে, ওইটা দেয়ার হবে, ঠিক আছে? প্রথম রুলস। সেকেন্ড রুলস হচ্ছে আমরা অনেক সময় দেখবো যে এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, সেটা পড়াচ্ছি এখন। যেমন অ্যান্ড যুক্ত অনেক নাউন দেবে, যেমন একটু আগে একটা দেখলাম, তেমনি অ্যান্ড যুক্ত প্রচুর অনেকগুলো নাউন দিয়ে দিবে। কিন্তু যদি অ্যান্ড যুক্ত নাউন দুইটা একই ব্যক্তি, একই বস্তু, একটা ধারণাকে প্রকাশ করে, তাহলে সেটা কি হবে? সেই প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, দেখো এক্সাম্পলটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি আর ডুইং দেয়ার জব। এখানে বুঝতে পারছি, কিন্তু দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ইজ ডুইং হিজ জব, এটা কি দেখে বুঝলাম? কারণ প্রথম সেন্টেন্সটাতে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারির আগে দা যোগ করে এখানে দুটা ডিফারেন্ট আইডেন্টিটিকে তারা এখানে প্রকাশ করছে। তাই যেহেতু দুটা ডিফারেন্ট আইডেন্টিটি, তার মানে দুটা ব্যক্তি ডিফারেন্ট কিংবা দুটা ধারণা ডিফারেন্ট, তাই সেখানে আমরা আর ইউজ করছি। আর দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি যদি এখানে বলি দা ইউজ ছাড়া, তার মানে প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি দুটা একই ব্যক্তি, ঠিক আছে, কিংবা একই ধারণা, তার মানে এখানে ইজ ডুইং হিজ জব হবে, ঠিক আছে? এখানে দেখো আমি হচ্ছে আর ইজটাকে কেন এখানে হাইলাইট করছি, বোল্ড করছি, কারণ এইখান থেকে এই ভার্ভ দিয়েও কিন্তু আমাদের অনেক সময় অবজেক্টিভ আসে। যেমন হচ্ছে তোকে বলে দিবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ড্যাশ ডুইং হিজ জব, ঠিক আছে? তারপর ধর দুইখানে ড্যাশ দিতে পারে, এখানে ইজের আগে একটা ড্যাশ দিতে পারে, হিজের আগে একটা ড্যাশ দিতে পারে। তো দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ড্যাশ ডুইং ড্যাশ জব, এটা যদি দেয় তার মানে তোকে বলতে হবে যে এখানে তুই কি এটা বুঝছিস নাকি যে দুইটা একই ব্যক্তিকে ইন্ডিকেট করতেছে। যদি বুঝে থাকিস তাহলে তুই ইজ বসাবি, যদি ইজ বুঝে থাকিস তাহলে তুই হিজ বসাবি, ঠিক আছে? এই টাইপের কিছু টেকনিক্যাল জিনিসপত্র এখানে আসে। থার্ড রুলসটা হচ্ছে ইদার, এভরি ওয়ান, এগুলো কিন্তু আমরা ইউজুয়ালি ইউজ করি। ইদার অফ দ্য বয়েজ ইজ রেসপন্সিবল ফর হিজ ডিউটি। ইদার, নিদার, এগুলার মানে হচ্ছে এই টাইপের জিনিসগুলা কোনো একটা পার্টিকুলার ব্যক্তি, পার্টিকুলার বস্তুকে ইন্ডিকেট করে। ইদার অফ দ্য বয়েজ মানে ইচ অফ দ্য বয়েজ, ওই অনেকগুলো প্লুরাল নাম্বার থেকে একটা সিঙ্গুলার বয়কে সে ইন্ডিকেট করতেছে, তাই ইচ, ইদার, নিদার, এভরি ওয়ান, এই প্রত্যেকটা থাকলে সেই প্রোনাউনটা সিঙ্গুলার হবে, অর্থাৎ সেখানে একটা সিঙ্গুলার ফর্ম ইউজ হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে লাস্ট রুলসটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রচুর আছে, লাইক অ্যালং উইথ, অ্যাকম্পানিড উইথ, টুগেদার উইথ, ঠিক আছে, অ্যাকম্পানিড বাই, হ্যাঁ, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ। যেমন শাফিন অ্যাজ ওয়েল অ্যাজ মাসুদ ক্যান নট পার্টিসিপেট দ্য এক্সাম, ঠিক আছে? তো এইটা মানে কি প্রকাশ করছি? মানে হচ্ছে দুইজনের এই টাইপের ওয়ার্ডগুলো যদি থাকে তখন সেই সাবজেক্টটার উপর বেস করবে তোর সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্ম, এটা তুই ডিটারমাইন করবি কিসের উপর বেস করে?
পূর্বের সাবজেক্টটা, এই ফ্রেজটার যে সাবজেক্টটা আছে, এই ফ্রেজের সাবজেক্টের পূর্বে যে থাকে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের উপর বেস করবো। যেমন হি টুগেদার হিজ সন্স হ্যাজ ডান হিজ ডিউটি, মানে এই যে টুগেদার এটা ইউজ হয়েছে এখানে হিজ সন্স বলার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কিন্তু একটা প্লুরাল ফর্ম ইউজ হয়েছে, বাট আমরা কি বলছি অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং টু, টুগেদার ওয়ার্ডটা এখানে আছে, তার মানে টুগেদারের আগে কোন সাবজেক্টটা আছে, হি। কি হি একটা সিঙ্গুলার, হি কোনো প্লুরাল কোনো প্রোনাউন না, তাই এই হির উপর বেস করে পরে সেখানে হ্যাজ ইউজ হয়েছে। তোর যদি ভুল করে থাকিস তখন কি হবে, হ্যাভ বসাই দিবা। আমরা যদি এটাকে প্লুরাল ফর্ম মনে করে থাকি তখন আমরা বসাবো হি টুগেদার হিজ সন্স হ্যাভ ডান দেয়ার ডিউটি বসাবো, এটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে ভাইয়া তার মানে প্রোনাউন পার্টটা থেকে এই সিলি জিনিসপত্র মনে রাখলেই হবে। আমরা চারটা এখানে রুলস দিচ্ছি, চারটা রুলস মনে রাখলে ইনশাল্লাহ আমরা প্রোনাউন পার্ট থেকে যাই আসুক না কেন সবই অ্যান্সার করতে পারবো। এই রুলসগুলাই জাস্ট মনে রাখতে হবে। অ্যাডজেক্টিভ পার্টটা থেকে, অ্যাডজেক্টিভ পার্টটা একটু ট্রিকি, হ্যাঁ অ্যাডজেক্টিভ পার্টটা আমরা সবাই পারি কিন্তু তাও একটু ট্রিকি। যেমন হচ্ছে নাউনের আগে, একটু আগে বলছি যে নাউনের আগে আর্টিকেল থাকলে সেটাকে আমরা চোখ বন্ধ করে আমরা নাউন বলবো, বাট আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ করে কি সে ওয়ার্ডটাকে মডিফাই করে, সে ওয়ার্ডটাকে আরও বেশি ভ্যালু অ্যাড করে, হ্যাঁ তো ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ, এটা আমরা জানি মোটামুটি। তো এইখানে আমরা কি সিলি মিস্টেকগুলো করি এটাকে দেখ, সেটা হচ্ছে আমরা অনেক সময় এনাফ ওয়ার্ডটা যখন ইউজ করি এনাফ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের আগে বসাই। যেমন আমরা বলি দিস ইজ এনাফ কোল্ড, দিস ইজ এনাফ ক্লোজ, এটা কিন্তু ভুল। সবসময় ক্লোজ এনাফ, কোল্ড এনাফ, হ্যাঁ হট এনাফ, তারপর হচ্ছে এই টাইপের জিনিসগুলো সবসময় এনাফ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের পরে বসবে। ঠিক আছে, আচ্ছা এই পরে যে জিনিসটা এটা আমরা অনেকেই ভুল করি, সেটা হচ্ছে আমরা ওই যে সুপারলেটিভ কম্পারেটিভ করতে গেলে আমরা কি করি, একটা ওয়ার্ড সুপারলেটিভ করব সেখানে আমরা মোস্ট বসাই, আবার কিছু জায়গায় সেখানে ইএসটি বসাই। তো সেইটা মনে রাখার একটা রুলস আছে, সেটা আমরা এমনিতেই মনে পড়ি না, যেটা লাইক প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ধরে মনে রাখি না। এটা রুলসটা হচ্ছে যদি কোনো মনোসিলেবল থাকে, মনোসিলেবল হলেই শুধুমাত্র সেটার পরে আমরা ইআর বা ইএসটি যোগ করতে পারবো। মনোসিলেবল কি, যেমন ধর টল, টলেটা মনোসিলেবল, টলের জায়গায় আমরা টল আর টলেস্ট বসাচ্ছি, ওয়াইজার ওয়াইজেস্ট। ঠিক আছে, বাট যখন মনোসিলেবল ছাড়া ডাইসিলেবল থাকবে, পলিসিলেবল থাকবে, তখনই শুধুমাত্র আমরা মোর বা মোস্ট ইউজ করি। যেমন বিউটিফুল, হ্যাঁ বিউটিফুল ওয়ার্ডটা কিন্তু মনোসিলেবল না, এটা প্রোনাউন্স করে বুঝতে পারছি, তাই তখন আমরা ওইটাকে আমরা বিউটিফুলেস্ট বলি না, বিউটিফুলার বলি না, আমরা সেখানে মোর বিউটিফুল বলি, মোস্ট বিউটিফুল বলি। অর্থাৎ আমরা যে কোনো অ্যাডজেক্টিভ যখন ইউজ করব তখন সেই অ্যাডজেক্টিভটা আমরা প্রোনাউন্স করে দেখবো সেটা কি মনোসিলেবল হচ্ছে নাকি ডাইসিলেবল হচ্ছে। যদি দেখি মনোসিলেবল না, তখনই চোখ বন্ধ করে আমরা মোর আর মোস্ট বসায় ফেলবো। অনেক ক্ষেত্রে আমরা মনে করি ভাই এটা কি ইএসটি হবে নাকি এটার আগে মোর বসবে, তাই এটা মনে রাখার একমাত্র রুলস হচ্ছে মনোসিলেবল ছাড়া সকল ওয়ার্ডের কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে মোর এবং মোস্ট বসে। ঠিক আছে, আচ্ছা এরপরে কম্পারেটিভ আর সুপারলেটিভের একটা স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। স্ট্রাকচারটা কেন মনে রাখতে হবে, কারণ স্ট্রাকচার মনে না রাখলে আমরা অনেক সময় ওয়ার্ডটা তৈরি করতে পারি না। ঠিক আছে, রুলটা কি, রুলটা হচ্ছে সাবজেক্টের পর একটা ভার্ব তো বসবেই, ঠিক আছে সাবজেক্টের পর একটা ভার্ব বসবে, এরপরে যেই অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের পরে কি ইআর বসাবো, এবং এআর বসানোর পরে আমাদের দেখতে হবে মোর দ্যান এনি আদার বা দ্যান মোস্ট আদার, এই ওয়ার্ডটা থাকবে কম্পারেটিভের ক্ষেত্রে। সুপারলেটিভের ক্ষেত্রে কি থাকবে, ওয়ান অফ দ্য বা দ্য, এই ওয়ার্ডটা থাকে, বা মোস্ট, এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, এটা স্ট্রাকচার, এটা আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। এখন আমরা ডিগ্রি নিয়ে অনেক প্রবলেমসে পড়ি, বা কিছু জিনিসপত্র আছে যেগুলোকে চেঞ্জ করতে গেলে আমরা প্রবলেমসে পড়ি, বাট ডিগ্রিটাকে দুইটা জিনিসপত্র দিয়ে আমরা মনে রাখবো। একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা হচ্ছে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ, আর সেকেন্ড এক্সাম্পলটা কি, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। দুইটার আমরা সুপারলেটিভ ফর্মটা দেখতে পাচ্ছি, তাই না? তো সুপারলেটিভ ফর্মের মধ্যে দুটার পার্থক্য কি, এক জায়গায় বলতেছে যে ওয়ান অফ দ্য বিগেস্ট, এক জায়গায় বলছে দ্য বিগেস্ট। হ্যাঁ, তো দুইটাকে আগে একটু ভাবার থেকে চিন্তা করলে কি হবে, ওয়ান অফ দ্য মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে ঢাকা একটা, আর দি মানে হচ্ছে ঢাকা সবথেকে বড় সিটি।
তো দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচে আমরা পজিটিভ আর কম্পারেটিভে ট্রান্সফর্ম করি। যখন ওয়ান অফ দ্য যুক্ত কিছু একটা থাকবে, সুপারলেটিভ ফর্মে যদি ওয়ান অফ দ্য থাকে, তাহলে সেটার পজিটিভ ফর্মে আমরা জানি সেখানে আমরা ভেরি ফিউ বসায় ওয়ার্ড সেন্টেন্সটা গঠন করি। এখন ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ, এটার পজিটিভ ফর্মের ক্ষেত্রে বলছি যদি ওয়ান অফ দ্য থাকে তাই ভেরি ফিউ বসবে। ভেরি ফিউ বসানোর পরে এখানে যে লাইক লাস্টের যে পার্টটা থাকে, যে অবজেক্ট পার্টটা থাকে, সেই পার্টটা আগে বসবে, অর্থাৎ ভেরি ফিউ প্লাস লাস্টের পার্টটাকে টেনে আমরা সামনে বসাবো। ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, অন্য যে কোনো সেন্টেন্স থাকলে ভেরি ফিউ এর পরে ওই অবজেক্টটাকে আমরা ভেরি ফিউ এর পরে বসাবো। তারপরে কাজটা করব, খেয়াল করবা, সেটা হচ্ছে আর বসবে, এখানে কিন্তু ইজ বসবে না, কারণ ভেরি ফিউ একটা প্লুরাল ফর্ম, ভেরি ফিউ এখানে প্লুরাল একটা ফর্মকে ইন্ডিকেট করতেছে। তাই যখন ভেরি ফিউ দিয়ে পজিটিভ ফর্ম আমরা গঠন করব, তখন হচ্ছে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, আর ইজ কখনোই বসবে না, আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। বুঝতে পারছি? আর যখন এটাকে কম্পারেটিভ করব, কম্পারেটিভের ভুলটা হচ্ছে যে কম্পারেটিভের একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমরা দেখব সেখানে এনি আদার সিটিজ না মোস্ট আদার সিটিজ, এটাই দেখব। এনি আদার মানে হচ্ছে অন্যান্য সকলের থেকে বড়, মোস্ট আদার মানে অনেকগুলোর মধ্যে থেকে বড়। ঠিক আছে? তো এখানে স্পেসিফিক করে দেওয়া আছে। তার মানে আমরা যখন ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ, এটা পজিটিভ ফর্ম করব, আমরা যেহেতু ওয়ান অফ দ্য আছে তার জন্য ভেরি ফিউ বসাবো, এবং ভেরি ফিউ বসানোর পরে আর ইউজ করব পজিটিভের ক্ষেত্রে। কম্পারেটিভের ক্ষেত্রে জাস্ট ওই ওয়ার্ডটাকে এনি আদার সিটিজ বসাই দিব, তাইলেই হয়ে যাবে। আর ওই ওয়ার্ডের আমার কম্পারেটিভ ফর্মটা এখানে বসাইতে হবে। লাইক বিগার আছে, বিগ আছে, তাই ওটাকে বিগার বসাচ্ছি। আমাদের যদি এখানে বিউটিফুল থাকতো তাহলে এখানে আমরা মোর বিউটিফুল বসাতাম। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটিজ বাংলাদেশ। যখন এখানে দি বিগেস্ট দা দিয়ে থাকবে, ওয়ান অফ দ্য থাকবে না, তখন হচ্ছে নো আদার বসবে পজিটিভ ফর্মে, এবং কম্পারেটিভ ফর্মে মোস্ট আদার সিটিজ বসবে। আর নো আদার যেহেতু একটা সিঙ্গুলার ফর্ম, তাই নো আদারের পরে যে অক্সিলারি ভার্বটা বসবে সেটা হচ্ছে ইজ, হ্যাঁ, ওটাখানে আর বসবে না, এবং কম্পারেটিভ ফর্মে মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ, এটা করলেই হয়ে যাবে। এখন এই ডিগ্রি চেঞ্জটা, এইটা কিন্তু এক্সামের ক্ষেত্রে প্রচুর আসে, অহরহ আসে, এবং সেই সেন্টেন্সগুলো প্রচুর কমপ্লেক্স করে দেয়, প্রচণ্ড লাইক অনেক ভারী ভারী ওয়ার্ড ইউজ করে, এবং সেই ভারী ভারী ওয়ার্ড ইউজ করার কারণে আমরা কনফিউজড হয়ে যাই। বাট আমরা জাস্ট রুলসটা শিখছি কিন্তু, অর্থাৎ সেন্টেন্সটা যত বড়ই হোক না কেন, আমরা সাবজেক্টের পরে যদি ওয়ান অফ দ্য দেখি, তার মানে এই রুলসের আন্ডারে যাবে। যদি দি বিগেস্ট এভাবে দি দিয়ে যুক্ত হয়, তখন আমরা এই রুলসের আন্ডারে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তার মানে যত বড়ই সেন্টেন্সটা হোক না কেন, আমরা এই রুলসটা যদি ফলো করতে পারি, আমরা প্রত্যেকটা জিনিসকেই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে পারবো। আচ্ছা, এরপর একটা কম্পারেটিভ এসে যাবো, সেটা হচ্ছে সুলতান ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ করিম। সেটার কম্পারেটিভ আমরা কীভাবে করি? অ্যাজ ক্লেভার অ্যাজ গুড অ্যাজ, এভাবে যখন একটা তুলনা দেওয়া থাকবে, তখন জাস্ট নট লেস বসাইলে হয়ে যাবে। ঠিক আছে? নট মোর, নট লেস, এগুলো বসলেই হয়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে দুইটাকে যখন ইকুয়ালি বলবো, যে সুলতান ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ করিম বা সুলতান করিম একই রকম চালাক, তখন আমরা যদি সুলতান ইজ নট লেস ক্লেভার বসাই, সেটাও হবে। সুলতান ইজ নট মোর ক্লেভার, এটাও হবে। দুইটাই কিন্তু আমাদের সমতা এখানে ইন্ডিকেট করছে। এরপরে লাস্ট যে এক্সাম্পলটা দেখাচ্ছি, সেই এক্সাম্পলটা একটু মনে রাখতে হবে, এটা একটা এক্সেপশন। এইটার আন্ডারে অনেকগুলো আমরা জানি, যেমন নো সুনার হেডের কথা আমরা শুনছি। সেটা হচ্ছে আমাদের যদি লাইক পজিটিভ ফর্মে অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকে, অ্যাজ সুন অ্যাজ শি নিউ দ্য নিউজ, কমা শি কেম হেয়ার, এটার পজিটিভ ফর্মে কিন্তু অ্যাজ সুন অ্যাজ দিলে সেখানে একটা কমা ইউজ হয়, বাট কম্পারেটিভ ফর্মে কমা ইউজ হয় না। একদম সহজ, কিছু মনে রাখা লাগবে না, দুইটা জিনিস মনে রাখবো। নো সুনার অ্যাজের জায়গায় নো সুনার, অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড বসবে, আর কমাটা উঠে দেন বসে যাবে। এই দুটা জিনিস জাস্ট মনে রাখবো। অর্থাৎ নো সুনার হ্যাড যুক্ত যে কোনো সেন্টেন্স দেখলে পৃথিবীর, সেখানে আমরা অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড বসাবো, কমাটা উঠায় দেন বসাবো। আর যে কাজটা করবো, যেহেতু নো সুনার হ্যাড আছে, তাই সেখানে পরবর্তী যে সাবজেক্টটা, সেইটা যদি তোমার পাস্ট টেন্সে থাকে তাহলে সেটা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো, সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেটার পাস্ট ফর্ম বসাবো। মানে এখানে যেহেতু শি নিউ বলছে, তার মানে এখানে পাস্ট টেন্স বলা হয়েছে, তাই শি নোউন্ড হবে। হ্যাঁ, শি নোউন দ্য নিউজ, দেন শি কেম হেয়ার। ঠিক আছে? আর কমার পরবর্তী যে স্ট্রাকচারটা আছে সেটা অ্যাজ ইট ইজ বসে যাবে, সেটার কোনো চেঞ্জ হবে না।
এই অ্যাজ সুন অ্যাজ এর এক্সাম্পলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে আসে যে অ্যাজ সুন অ্যাজ মানে ওই যে ট্রেন দেখা মাত্র সে দৌড় দিছে, সে স্টেশনে ঢোকা মাত্র ট্রেনটা ছেড়ে দিছে, হ্যাঁ, এই টাইপের এক্সাম্পলগুলো কিন্তু অহরহ আসে। তাই জাস্ট দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসে যাবে, কমার জায়গায় দেন বসবে। যদি উল্টাটা বলে নো সুনার হেডের জায়গায় অ্যাজ সুন অ্যাজ বসবে, দেনের জায়গায় কমা বসবে। আর সেইটার যে ভার্বের যে ফর্মটা সেটা ডিপেন্ড করে প্রথম যে ক্লজটা আছে সে প্রথম ক্লজের সেটা কিসের ফর্মে আছে। যদি সেটা পাস্টে থাকে পাস্ট পার্টিসিপল করে ফেলবা, যদি সেটা প্রেজেন্ট থাকে পাস্ট করে ফেলবা, শেষ। এই এক্সাম্পলটা এভাবে রুল দিয়ে মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা পারলাম। এরপরে ভাইয়া আমরা এই পর্যন্ত যেই রুলসগুলো শিখলাম, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এইগুলাই জাস্ট রুল ধরে শিখতে হয়, আর বাকি কিছুই রুল ধরে শেখার কিছু নাই। লাইক অ্যাডভার্বটাকে জাস্ট আমাদের চিনতে হবে, আমাদের জাস্ট বলবে যে অ্যাডভার্ব কোনটা। যেমন কমন কিছু অ্যাডভার্ব আছে, ওয়াইল, অফেন, হ্যাঁ, টু, এই অ্যাডভার্বগুলো জাস্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে বলবে। এই টাইপের কোয়েশ্চেনগুলো প্রচুর সহজ, তাই ওখানে কোনো রুল যেহেতু মনে রাখতে হয় নাই, তাই সেখানে আমরা আলাদা করে টপিক আমরা পড়াবো না এবং সেটা আলাদা করে সময় নষ্টও করবো না। আচ্ছা, এরপরে জাস্ট এই অ্যাডমিশন পার্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ অ্যাডমিশনে নাউন থেকে প্রোনাউন থেকে এই এররগুলো থেকেও যে জিনিসটা বেশি আসে বা প্রপোর্শনে যে জিনিসটা বেশি আসে সেটা হচ্ছে প্রিপোজিশন। এবং প্রিপোজিশন প্রচুর কনফিউজিং, প্রিপোজিশন মনে রাখাটা অনেক বেশি কনফিউজিং। মানে তুই যদি স্পেসিফিক ওই প্রিপোজিশনটা মনে না রাখিস তাহলে তুই হচ্ছে ওটা মনে রাখতেই পারবি না, এটা অ্যান্সার করতে পারবি না। তাই সেই জন্য জাস্ট আমাদের কিছু একদম কমন প্রিপোজিশন মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তাই একদম অন্যান্য বইতে যেমন আছে না যে একদম এ টু জেড প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে তারপর সেটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসানো, এইভাবে মনে না রেখে আমরা কিছু কমন জিনিস যেমন হচ্ছে ফর কোনগুলো পরে বসে, অ্যানজাইটি, হ্যাঁ, অ্যানজাইটি ওইটার ওই সব ক্ষেত্রে ফর বসে, ঠিক আছে। তারপর হচ্ছে উইথ কোনগুলায় বসে, টু কোনগুলায় বসে, হ্যাঁ, অল্টারনেটিভ টু, অ্যান্টিডোট টু, ঠিক আছে, অ্যাসার্ট টু, এগুলো কিন্তু আমাদের কমন ইউজেসের জিনিসপত্র, ঠিক আছে। তো এইগুলো আমরা এখান থেকে, আমি এখানে মনে হয় অনেকগুলা দিছি, 17টা দিছি, 17টা লাগবে না, বাট এখান থেকে দাগিয়ে দাগিয়ে ইম্পর্টেন্ট কোনগুলো, অ্যাফেকশন, অ্যাংজাইটি, অ্যাপোলজি, অ্যাপেটাইট, অ্যাপটিটিউড, হ্যাঁ। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো কিন্তু আমরা নিজেরাই বুঝি যে কোনগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্টগুলো দাগিয়ে অবশ্যই সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করতে হবে, এছাড়া কিন্তু পারবা না। আমরা অনেকে মনে করি আন্দাজি দিলে কি হয়, ওইটা কিন্তু এক্সামে আমরা দেখছি, যারা এক্সাম দিছো তারা কিন্তু দেখছো যে আন্দাজি দিয়ে আমরা একটাও হয় নাই, এক্সামে কিন্তু ওই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করা হয়েছে। তাই এখান থেকে কিছু জিনিস ওই টেকনিক্যালি আমরা দাগিয়ে দাগিয়ে পড়ে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এক্সারসাইজটা আমাদের করতেই হবে। এই ইংলিশ ক্লাসটা থেকে আমরা রুলস শিখলাম, বাট সেই রুলসটা অ্যাপ্লাই কোথায় করবো ওইটা যদি আমরা প্র্যাকটিস না করি, একটা রুলসও মনে থাকবে না, অ্যান্ড আমরা ওই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো না। তাই আমরা যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করি, কোয়েশ্চেন ব্যাংকে কখনোই টপিক ওয়াইজ দেওয়া থাকে না, অর্থাৎ ইংলিশ যে কোয়েশ্চেনগুলো থাকে 20টা কোয়েশ্চেন যদি থাকে সেটার আন্ডারে 20টা কোয়েশ্চেন থেকে কোনটা নাউন পার্ট থেকে কোনটা পার্টস অফ স্পিচ পার্ট থেকে আসছে সেটা কিন্তু খুঁজে বের করা টাফ। তাই আমি এইখানে আমার এই পিডিএফ এর মধ্যেই এই পার্টস অফ স্পিচ পার্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত কোয়েশ্চেন আসছে সবগুলো কোয়েশ্চেনগুলোকে আমি একসাথে কোলাজ করে দিচ্ছি, যাতে তুই এই নোটটা পড়ে বা এইখান থেকে একসাথে আমরা প্র্যাকটিস করে ফেলতে পারি। আচ্ছা, তো এখান থেকে কি প্র্যাকটিস করবো, কোনগুলো করবো, যেমন হচ্ছে আই ডোন্ট হ্যাভ ড্যাশ স্পেয়ার টাইম দিস ডেজ, কি হবে, মাছ হবে। কেন বলছি, একটু আগে কিন্তু বলা হয়েছে, যেমন হচ্ছে এখানে এক্সপ্লেনেশনও দিয়ে দিচ্ছে, বাক্যে ব্যবহৃত টাইম ওয়ার্ডটি আনকাউন্টেবল হয়, এর পূর্বে মাছ ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। মানে হচ্ছে একটু আগে বললাম যে আনকাউন্টেবল নাউনের আগে কি বসে না, মেনি বসে না। তাই এই যে একটু আগে যে রুলসটা শিখছি সেটা কিন্তু অ্যাপ্লাই এখানে করব। তার মানে মেনি আমরা আগেই বাদ দিব। আই ডোন্ট হ্যাভ সাম স্পেয়ার টাইম হয় না, মোর এখানে সেন্টেন্সের সাথে মোরটা যায় না, তাই অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে মাছ, ঠিক আছে। তাই এই যে দেখো আমি যে রুলসটা শিখালাম একটু আগে, এটা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে
ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। এটা আমি এক্সামেও দিছিলাম, এক্সামে সলভ ক্লাসেও বলছি। সেটা হচ্ছে কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে, যেমন হচ্ছে ক্রপ। হ্যাঁ, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, বাট কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যারা বিশেষ অর্থে তোমার সিঙ্গুলার ফর্ম হয়, অর্থাৎ সেটার ক্ষেত্রে এস বা ইএস যুক্ত হয়। সেগুলো কী সব কী কী ক্ষেত্রে, যেমন যেমন ধরো ক্রপের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ফসল, হ্যাঁ এটা প্রকার আছে, প্রকারভেদ আছে। হ্যাঁ, তারপর হচ্ছে টাইম। হ্যাঁ, টাইমের ক্ষেত্রে টাইম একটা আনকাউন্টেবল নাউন হলেও টাইম স্পেসিফিক্যালি আমাদের বলা যায়, তাই সেই স্পেসিফিক করার জন্য সেগুলো কিন্তু আমরা এস বাই এস যুক্ত হয়। অর্থাৎ এই যে 34 নম্বর যে এক্সাম্পলটা, সেখানে ক্রপ বলা আছে, তাই সেখানে ক্রপ যেগুলো আছে সেগুলো আগেই বাদ, এই দুটাকে আমরা আগেই বাদ দিতে পারতেছি, কারণ আমরা জানি যে কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে এস যুক্ত হয়, ক্রপসের এস হবে। আচ্ছা, তাই এই দুটো আগেই বাদ। এখন আমাদের অপশন হচ্ছে অনলি আ লিটল না অনলি আ ফিউ ক্রপস, কোনটা হবে? আমরা জানি যে অনলি আ লিটল ক্রপস। হ্যাঁ, এখানে ক্রপস কি, ক্রপস হচ্ছে আমরা প্লুরাল ফর্ম ইউজ করছি, তাই লিটল এখানে হবে না। প্লুরাল ফর্ম যেহেতু ইউজ করছি, তাই সেখানে ফিউ হবে। যদি সিঙ্গুলার ফর্ম ইউজ করতাম তাহলে সেখানে লিটল হতো। তাই এইভাবে যে থিওরি অফ এলিমিনেশন কাজ অ্যাপ্লাই করে আমরা আগেই বলছি যেগুলো হবে না সেটা আগেই বাদ। তাই রুলসটা অ্যাপ্লাই করে আমরা আগে যেগুলো বাদ দিতে পারছি সেটা বাদ দিব, এবং সেকেন্ডলি আমরা দেখবো যে প্রবলেম কোথায়। ক্রপস প্লুরাল ফর্ম, তাই লিটল হবে না, ক্রপসের আগে ফিউ হবে। পারলাম? আচ্ছা, এইভাবে করে আমরা এই প্রত্যেকটা জিনিস সলভ করতে হবে। আমি সব কিছু এভাবে সলভ করাবো না, কারণ এখানে অ্যান্সারও দেওয়া আছে। আমি যেগুলো রুলস একটু কঠিন সেগুলো একটু দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, যেমন হচ্ছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল। হ্যাঁ, এখানে কি আমরা কি বসাতে পারি? ঠিক আছে, দেয়ার ইজ, যেহেতু এখানে ইজ বলা আছে, তাই বলতে পারছি কি আগেই ফিউটা হবে না। ঠিক আছে, দেয়ার ইজ আ ফিউ মিল্ক, এটা হবে না। তারপর দেয়ার ইজ এনি মিল্ক, এটা আমাদের সেন্টেন্সের সাথে যাচ্ছে না। তারপর একটু আগে জানলাম যে আনকাউন্টেবল নাউনের আগে মেনি বসে না, এই রুলসটা আমরা শিখছি, তাই মেনিও বাদ। তাই দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বটল, এটা হবে। বুঝতে পারছো? তার মানে এইভাবে করে আমরা এই জিনিসগুলোকে সলভ করবো। একটু আগে যে রুলসগুলো শিখছি সেটা কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে পারছি। আচ্ছা, এরপরে এরপরে আমরা কি, এরপর হচ্ছে যেমন 23 নাম্বার এক্সাম্পলটা দেখি। হি ড্যাশ প্রিফার্স ড্যাশ স্পিক ভেরি লিটল। এখানে কোনটা হবে? হি হিমসেলফ। আর এইখানে প্রত্যেকটা অনেক কিছু মিলায় বলা হয়েছে, ঠিক আছে, কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার ক্ষেত্রে এর সাথে এস বাই এস যুক্ত হয়, তাই সেখানে হিমসেলফ বসাবো আমরা। হি হিমসেলফ, হি ডাজেন্ট প্রিফার, এটা হবে না, কারণ এখানে হিমসেলফটা অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড হি হিমসেলফ প্রিফার্স, প্রিফার্সের পর কি বসে ওটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা ওখানে পড়তে হবে। যেমন প্রিফার্স ফর হয় না, প্রিফার্স টু হয়। ঠিক আছে, যেমন ওই দিনের আমরা যদি একটু এক্সামটা বের করি, যেমন এক্সামেরটা একটু বের করে দেখাচ্ছি, একটা সেকেন্ড। আচ্ছা, এক্সামের ট্যাবটা আমরা খুলতে পারছি, এক্সামের ট্যাবটা একটু দেখি। এই যে ডিউরিং দ্য স্ট্রম লাস্ট নাইট দেয়ার ওয়াজ লটস অফ থান্ডার্স অ্যান্ড লাইটিং। ঠিক আছে, আমরা একটু আগে যে রুলসটা দেখছি সেই রুলসটা কি? সেই রুলসটা হচ্ছে একদম প্রথমে যাই, প্রথম নাউনজের রুলসটা, সেটা হচ্ছে কিছু কিছু শব্দ আছে যেগুলোতে শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম হয়। সেখানে দেখো লাইটনিং, থান্ডার, ফার্নিচার এগুলো ব্যবহৃত হয়েছে। তাই যখন আমরা এইটা দেখব, তার মানে দেখব কি থান্ডার এবং লাইটনিং কোনখানে, এখানে এখানে সিঙ্গুলার ফর্মটা ইউজ হয়েছে, তাই এখানে থান্ডার এবং লাইটিং এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা ওই এক্সামটাতে আর কি কি দেখছি নাউন পার্ট থেকে যদি দেখি, যেমন এই যে শামিম অ্যান্ড আই, এখানে অ্যান্ডের পরে এভাবে থাকলে ইউ অ্যান্ড আই, শামিম অ্যান্ড আই এভাবে ইউজ হয়। আচ্ছা,
তারপরে একটু দেখি, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট। হ্যাঁ, এটা কিন্তু ওই দিন বলছিলাম যে যখন একটা সেন্টেন্সে অলরেডি সাজেস্টেড শুড বলা থাকে, মানে শুড জাতীয় জিনিসপত্র ইন্ডিকেট করা থাকে, ওই টাইপের কোনো একটা ফ্রেজ দেওয়া আছে, তখন কিন্তু পরবর্তীতে আর সেম জিনিসটা ইউজ হয় না। যেমন হচ্ছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লুজ ওয়েট হবে, এখানে কিন্তু শুড লুজ হয় না, ঠিক আছে, শুধুমাত্র লুজ কথাটা ইউজ হবে। আচ্ছা, আই প্রিফার টু সুইমিং টু ওয়াকিং, এখানে কিন্তু ওই জিরানটা ইউজ হবে। আচ্ছা, এরপরে এই যে এইটা কিন্তু একটা ভালো একটা প্রিপোজিশন এক্সাম্পল, যেমন হচ্ছে ডু নট ক্রাই ড্যাশ স্প্লিট মিল্ক, এখানে অনেকে আমরা ফর বলবো, বাট এখানে ফর হয় না, কারণ স্প্লিট মিল্ক কিসের ক্ষেত্রে ইউজ হয়? স্প্লিট মিল্ক হচ্ছে যখন, স্প্লিট মিল্ক মানে হচ্ছে যে জিনিসটা চলে গেছে, জিনিসটা আমরা গন কেস, জিনিসটা ছেড়ে আসছি, সেটা হচ্ছে স্প্লিট মিল্ক। তো এখানে হবে ওভারটা হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে প্রিপোজিশন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইজ ড্যাশ হ্যাড সলভ দ্য কুইজ পারফেক্টলি, এটার একটা রুলস আছে। এই রুলসটা হচ্ছে আমরা জানি যে হুমেভার হুএভার এইগুলা কখন কোনটা ইউজ হয়। আমরা দেখব যখন হুম এবং হু এই ওয়ার্ডটা ইউজ হবে তখনই যখন স্পেসিফিক্যালি ইন্ডিকেট করা থাকবে, আর যখন হুএভার এটা ইউজ হবে তখন দেখব যেখানে স্পেসিফিক্যালি কোনো ব্যক্তি বস্তুর কথা ইন্ডিকেট করা নাই। তার মানে এই ওয়ার্ডটার ক্ষেত্রে দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইস ড্যাশ হ্যাড, মানে যে পাইছে, এখানে কি ইন্ডিকেট করছে, নির্দিষ্ট করে বলছে না, এখানে প্রিসাইজলি বলে নাই, যেহেতু প্রিসাইজলি বলে নাই তাই সেখানে এই দুটার মধ্যে যে কোনো একটা হবে, হয় হুমেভার হবে না হয় হুএভার হবে। তাই আমরা জানি হুমেভার কি হয়, হুমেভার হচ্ছে যখন আগের একটা সাবজেক্ট থাকে তখন সেই সাবজেক্টটাকে ইন্ডিকেট করতে আমরা হুম ইউজ করি, বাট এখানে ওই সাবজেক্টটাতে নাই, অর্থাৎ এই সাবজেক্ট দুইটা এক না, তাই এখানে হুএভার ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই রুলসটা ওই দিন আমরা বলছিলাম যে এটা হচ্ছে, এই রুলসটা কি, সাম অফ মাই ফ্রেন্ডস আর প্লেয়ার, আদার ফ্রেন্ডস আর বিজনেসম্যান অ্যান্ড ড্যাশ আর প্রফেসর, এইখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দ্য আদার ফ্রেন্ডস, ঠিক আছে, মানে পরবর্তী ড্যাশটার ক্ষেত্রেও দি যুক্ত হবে। আচ্ছা, এরপরে এই ওয়ার্ডটা দেখো, এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা হচ্ছে আই ফরবিড হিম ফ্রম গোয়িং, আই ফরবিড হিম টু গো, আই ফরবিড হিম গোয়িং, আই ফরবিড হিম নট টু গো। এখানে কি হবে, এখানে হচ্ছে ফরবিড ইটসেলফ একটা নেগেটিভ ওয়ার্ড, একটা নেগেটিভ ওয়ার্ড যদি একটা সেন্টেন্সে থাকে পরবর্তী সেই নেগেটিভটা হয় না, ঠিক আছে, একটা ওয়ার্ডে একটা সেন্টেন্সে দুইটা নেগেটিভ ওয়ার্ড হয় না, তার মানে ফরবিড আর নট কখনো একই সেন্টেন্সে বসতে পারে না, আগেই বাদ। এখন কথা হচ্ছে আই ফরবিড হিম গোয়িং, এটা কি হয় না, আই ফরবিড হিম টু গো, এটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা হবে। আচ্ছা, এরপরের দিন বলছি যে আই কংগ্রাচুলেট ইউ অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, এটা হবে। তারপর হচ্ছে এই যে এইটা অনেক পপুলার একটা প্রিপোজিশন, সেটা হচ্ছে হোয়াট ইজ টাইম ড্যাশ ইউর ওয়াচ। হ্যাঁ, হোয়াট ইজ টাইম ড্যাশ ইউর ওয়াচ মানে তোমার ঘড়িতে কয়টা বাজে, এটা যখন ইউজ হবে তখন কিন্তু বাই হয়, হ্যাঁ, তখন কিন্তু অ্যাট বা ইন হয় না, ইন ইউর ওয়াচ কথাটা হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে একদম কমন মিস্টেক, এবং এই কমন মিস্টেকগুলো আমরা করি, এবং সেই মিস্টেকগুলো থেকে এড়ানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই রুলসগুলো মনে রাখতে হবে, এবং সেই রুলসগুলোর পাশাপাশি এখানে প্রিপোজিশনের আমি ওই অ্যাপ্রোপ্রিয়েটগুলো দিয়ে দিছি, সেটা একটু একটু দাগায় দাগায় মুখস্থ করতে হবে। আর এরপরে জাস্ট এই এক্সারসাইজগুলো সলভ করতে হবে, এক্সারসাইজগুলো পারবা, আই গেস সবগুলোই পারবা, কারণ এখানে অন্য কিছু দেওয়া নাই, অন্য কোনো এক্সেপশন দেওয়া নাই যেটা আমরা অলরেডি এখানে ডিসকাস করা হয় নাই। আচ্ছা, এরপরে আই গেস প্রত্যেকটা এক্সাম্পল আমার এখানে ধরে ধরে প্র্যাকটিস করানোর কোনো কারণ নেই, কারণ পারবা, এই রুলসগুলো মনে রাখলে আই গেস পারা যাবে, ঠিক আছে। আর বেশি করে হচ্ছে এই প্রিপোজিশন থেকে যেগুলো আছে, এই প্রিপোজিশন থেকে এগুলো প্র্যাকটিস যাতে অবশ্যই করো, ঠিক আছে, এইটাই হচ্ছে কথা। আর পারসেপসিভ পার্ট থেকে এছাড়া তেমন কিছু আমরি আসে না, ঠিক আছে। কে কে আছি, সাফিন, সাফা, মাসুদ, তোর কি কোনো কোয়েশ্চেন আছে যে ভাইয়া মানে আমার এই সব জায়গায় প্রবলেম হয়, আমি ওই প্রবলেমটার জন্য কি করতে পারি, তোর কি কোয়েশ্চেন আছে? ভোক্যাবসের জন্য আমি তোদের একটা পিডিএফ আজকে রাতে দিয়ে দিব, ব্যারেন্স 333 একটা পিডিএফ আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা জাস্ট মুখস্থ করে ফেলবি, ওটা পুরোটা গিলে ফেলবি,
333টা ওয়ার্ড আছে এক, ওইটা পড়বি। আর সেকেন্ডলি হচ্ছে আমার ওই আইবি এর বইটা আই গেস সবার কাছে নাই, আমার কাছে আইবি এর বইটা আছে। না ওয়ার্ডসমার্ট না, আইবি এর ওই মেন্টরসের একটা বই আছে, ওখানে সিলেক্টিভ না বিবিএ গাইড যেটা, হ্যাঁ হ্যাঁ বিবিএ গাইড, ওটা তোর মনে আছে সবার নাই তো। ওই ভোক্যাবের জন্য ওই বিবিএ গাইডের মধ্যে আমি লাগলে ওটা পিডিএফটা দিয়ে দিব ছবি তুলে। তো ওইটা অনেক ওয়ার্ড, ওখানে প্রায় 1500 ওয়ার্ড আছে, কিন্তু আইবিএ তে চান্স পেতে হলে অনেকে বলে যে 1000 2000 ওয়ার্ড অ্যাটলিস্ট মুখস্থ রাখতেই হয়। ঠিক আছে, ওয়ার্ডসমার্ট তুই ওয়ার্ডসমার্ট পুরোটা মনে রাখতে পারবি না। স্মার্ট তুই পড়ে দেখ, তুই একদিন পয়, দুইটা বই তাও আবার। হ্যাঁ, স্পেসিফিক প্র্যাকটিস, তুই হচ্ছে ইংলিশ বিচিত্রা কিনছিস? হ্যাঁ জয়পুর ইংলিশ বিচিত্রাটা আমি সাজেস্ট করি সবাইকে, কেন এখানে লাইক সকল কোয়েশ্চেনগুলো পার্টিকুলার টপিক ওয়াইজ দেওয়া। ঠিক আছে, তো ওটা তোর জন্য একটু কনভিনিয়েন্ট। আর যদি তুই ধর কোচিং করিস, যেমন হচ্ছে উদ্ভাস বল, ইউসিসি বল, এখান থেকে একটা বই দেয়, ওই বইগুলোতে শুধুমাত্র হচ্ছে তোর স্পেসিফিক করা থাকে না, কোয়েশ্চেন ব্যাংক দেওয়া থাকে, এলোমেলো থাকে। তো ওইটা একটু টাফ। আর জয়কুলির হচ্ছে তোর কি বলে প্রত্যেকটা এক্সারসাইজের পরে একটা সেলফ টেস্ট আছে, ওই টেস্টগুলো দিবি বেশি করে, তো ওইগুলো দিলে তোর ওই প্র্যাকটিসটা হবে। হ্যাঁ ইংলিশ বিচিত্র, ইংলিশ বিচিত্র শেষ করতে পারলে তোর আর কিচ্ছু লাগবে না, এনাফ, মোর দ্যান এনাফ। বুঝছিস? না ডেটসের ব্যাপারে কিছু আছে না, মেডিকেলের জন্য আসছে, মেডিকেল ফেক বলতে হবে।